বন্ধন তত্ত্ব কিন্তু আমরা এর আগে আলোচনা করেছি। অর্থাৎ যোজ্যতা বন্ধন তত্ত্বে মূল যে কথাটি সেটা হলো যোজ্যতা স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বেজোড় ইলেকট্রন থাকবে, অর্থাৎ যে কয়টি বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল থাকবে সেই কয়টি সমযোজী বন্ধন গঠিত হবে। কার্বনের যোজ্যতা স্তরে 4টে বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল উত্তেজিত অবস্থায় কিন্তু পাওয়া যায়, তাই কার্বন 4টি বন্ধন গঠন করে CH4। ব্রোন উত্তেজিত অবস্থায় তার যোজ্যতা স্তরে 3টি বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল 3টি একক সমযোজী বন্ধন গঠন করে। তাহলে সমযোজী বন্ধন গঠনের সময় বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল যখন বন্ধন গঠন করেনি তখন ইলেকট্রন কোথায় থাকে? পারমাণবিক অরবিটালে। বন্ধন গঠন হয়ে গেলে শেয়ারকৃত ইলেকট্রন যখন শেয়ার অবস্থায় দুটি অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে দুটি ইলেকট্রন এক জায়গায় শেয়ার করে তখন এই ইলেকট্রন থাকে আণবিক অরবিটালে। তো পারমাণবিক অরবিটাল থেকে আণবিক অরবিটালের শক্তি কম, অর্থাৎ যখন কোনো বন্ধন গঠিত হয় তখন কিছু শক্তি রিলিজ হয়, ত্যাগ করে, সেটাকে আমরা বন্ধন শক্তি বলি। কারণ ওই বন্ধনটি ভাঙতে গেলে ঠিক সমপরিমাণ শক্তি সেখানে প্রয়োগ করা লাগে, তারপরেই বন্ধনটি ভেঙে আবার পারমাণবিক অরবিটালের শক্তি লাভ করে পরমাণুতে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন হাইব্রিডাইজেশনের আমি গতদিন sp হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন এই 3টে হাইব্রিডাইজেশন দেখিয়েছিলাম। আমরা দেখেছিলাম sp, sp2, sp3। এই sp3 এর ক্ষেত্রে আমরা মিথেনের ক্ষেত্রে দেখেছিলাম। এবার আজকে আমরা দেখব, তার মানে আমরা দেখেছিলাম মিথেন, BCl3, BeCl2। আজকে আমরা sp3d দেখব, আজকে আমরা sp3d2 ও দেখব। স্যার এক্সামের ডেট আগে থেকে বললে ভালো হতো। এক্সাম আমি আগামীকাল এই অধ্যায় যদি শেষ করে দিতে পারি তাহলে এক্সাম নেব, তোমরা বুধবারে নেব এক্সাম, বুধবার। দেখো এই যে 2 যোজনী, 3 যোজনী, 4 যোজনী, এখানে কার্বনের যোজনী 4, এখানে 3, এখানে 2। এখন আমরা দেখব PCl5 কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, তার সাথে 5টা ক্লোরিন বন্ধনে অংশগ্রহণ করেছে PCl5। তাহলে 5টা অরবিটাল সংকরিত হতে পারে, প্রাথমিক ধারণা। তো আমরা ইলেকট্রন বিন্যাস করি। ফসফরাসের উত্তেজিত অবস্থায় স্বাভাবিক অবস্থায় তার বেজোড় ইলেকট্রন সংখ্যা 3টি থাকে। উত্তেজিত অবস্থায় S থেকে একটি ইলেকট্রন 3d তে উন্নীত হয়। হ্যাঁ, বুধবার ফাইনাল ক্লাস।
এই পরীক্ষা বুধবারে ফাইনাল, স্যার এক্সামের ডেট আগে থেকে। এই রাসায়নিক বন্ধনের পরীক্ষাটা বুধবারে হবে, এটা ফাইনাল। দেখো এখানে একটা এস, এই যে একটা এস, তিনটা পি। নোটে এটা দেখানো নেই, নোটে ডাইরেক্ট sp3 হাইব্রিড অরবিটাল দেখানো, px py pz আর এটা s, আর একটি d, এটা dxy দেখাতে পারো বা dx স্কয়ার y স্কয়ার দেখাতে পারো, যে কোনোটা dxy দেখাই আমি, এটা কোনো সমস্যা না, একটা নিলেই হলো। এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে dxy dxy। এই পাঁচটা অরবিটাল মিলিত হয়ে একটা এস, তিনটে পি এবং একটা ডি, এই পাঁচটা অরবিটাল মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন পাঁচটি অরবিটাল সৃষ্টি হয়। সেই পাঁচটি অরবিটাল সমশক্তি সম্পন্ন এবং নির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যাসে বিন্যস্ত থাকে, ত্রিভুজীয় দ্বিপিরামিড। অর্থাৎ এই ত্রিভুজের তিন শীর্ষবিন্দু বরাবর তিনটা, আর ওই তলের উপরে একটা, নিচে একটা, সাই 1 সাই 2 সাই 3 সাই 4 সাই 5। মালিহা রিদি বলছে ফ্রাইডে নিলে ভালো হতো স্যার, আর একটু ভালো করে পড়তে পারতাম। সবাই যদি শুক্রবারে দিতে চাও, অন্য পরীক্ষা না থাকে, আমার শুক্রবারে নিতে কোনো সমস্যা নেই। তোমরাই ডিসিশন নাও, ক্লাসের শেষে আমি জেনে নেব। দীপ্র করেছো, আমরা গতদিন পড়েছিলাম sp2 sp3, আজকে পড়ছি এইটা। কোন সমযোজী অণুতে কেন্দ্রীয় পরমাণু, যেমন এখানে ফসফরাস, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, এখানে কেন্দ্রীয় পরমাণু কি বোরন, এখানে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম। এই কেন্দ্রীয় পরমাণুর যোজনের অরবিটাল সমূহ মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি, একটা এস, তিনটে পি, একটা ডি। কয়টা অরবিটাল করতে হবে সেটা বোঝার উপায় কি? কোনো সূত্র, কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। সূত্র মুখস্থ করতে গেলেই তো টাইম লাগে, সূত্র ভুলে গেলে কিন্তু বের করতে পারবে না। সবথেকে কয়টা বন্ধন হয়েছে ফসফরাসের সাথে? তাহলে পাঁচটা অরবিটাল সংকরিত হতে পারে, প্রাথমিক ধারণা। এবার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে তার যোজ্যতা স্তরে পাঁচটা বেজোড় ইলেকট্রন অরবিটাল পাওয়া যাবে। তাহলে sp3d প্যাটার্ন তো আগেই মনে আছে, গতদিন বলেছিলাম। sp হলে সরল রৈখিক, sp2 হলে ত্রিভুজ আকৃতির, sp3 হলে চতুস্তলকীয়, sp3d হলে ত্রিভুজীয় দ্বিপিরামিড। ত্রিভুজীয় দ্বিপিরামিড। তাহলে এখন এইটা হলো সেই হাইব্রিড অরবিটাল, সমশক্তি সম্পন্ন নতুন পাঁচটা অরবিটাল, তার সাথে এসে পাঁচটা ক্লোরিন পরমাণু যুক্ত হবে। দেখো এই যে এখানে একটা ক্লোরিন পরমাণু আসবে, এইখানে 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 একটা ক্লোরিন পরমাণু আসবে।
যদি অধিক্রমণ দেখাও এরকম ভাবে ক্লোরিনের পিজেড অরবিটাল এই এই তাহলে এই যে ফসফরাস এর সাথে ত্রিভুজের 3 শীর্ষবিন্দু বরাবর 3টে ক্লোরিন, আর এই তলের উপরে একটা নিচে একটা, তাহলে এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজীয় দ্বিপিরামিড, একটা পিরামিড 3 তলের, নিচে আর একটা পিরামিড। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি জি, এখন তো অনলাইনেও চলছে, অফলাইনে গত 2 মাস হলো 2টো নতুন ব্যাচ শুরু করেছিলাম। হ্যাঁ, এখন তাদের মনে করো পরিমাণগত রসায়নটা হয়ে গেছে আর গুণগত রসায়নের অর্ধেকটা হয়েছে। হ্যাঁ, নতুন ওখানে ওখানে সকাল 7টায় একটা, আর এই সিভিল কোর্টের মোড়ে অর্থাৎ এই 3টা খেজুর গাছ ওখানে সকাল 7টায় একটা, 8টায় একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তাহলে এখানে দেখো বন্ধন কোণ কানন, তুমি এসছো কিন্তু অবশ্যই এর আগের ক্লাসটা না দেখে এই ক্লাসটা দেখবে না, আগের ক্লাসটা দেখবে তারপর এটা দেখবে, কিন্তু নতুবা কিছু বুঝতে পারবে না। তাহলে এখানে বন্ধন কোণ কয় ধরনের দেখো, এই যে 90 ডিগ্রি, আর ত্রিভুজের 120 ডিগ্রি, আর এই যে এটার সাথে এটার কোণ 180 ডিগ্রি। তিন ধরনের বন্ধন কোণ আছে, খেয়াল করো, একটু আমি দেখাই, মডেলটা তো নেই। মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজ মাঝখানটায় ফসফরাস, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, উপরে একটা নিচে একটা। তাহলে এই ত্রিভুজের উপরে গম্বুজের মতো একটা পিরামিড যার 3টে তল, আবার নিচে আর একটা পিরামিড তারও কিন্তু 3টে তল। এই ক্লোরিনের সাথে 90 ডিগ্রি কোণ করে, এই যে এটা ফসফরাস ক্লোরিন 90 ডিগ্রি কোণ করে, এইটার সাথে নিচেরটা 180 ডিগ্রি, আর এই কর্নারের সাথে এই কর্নারের, বা এই কর্নারের সাথে এই কর্নারের ত্রিভুজের 3 কোণায় 120 ডিগ্রি। 3 ধরনের বন্ধন কোণ এখানে আছে। PCl5 এর আকার হলো ত্রিভুজীয় দ্বিপিরামিড, বা বলতে পারো ত্রিকোণীয় দ্বিপিরামিড। এবার আসো 6 যোজনী SF6 সালফারের ইলেকট্রন বিন্যাস উত্তেজিত অবস্থায় কেন্দ্রীয় পরমাণু সালফার 3s on 3px on 3py on 3pz on 3d xy on 3d yz on। তাহলে এখানে সংকরণ হবে sp3d2। সালফারের যোজ্যতা স্তরের একটা S, 3টে P এবং 2টো D, মোট 6টা অরবিটাল মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন
ছয়টা অরবিটাল তৈরি করবে। যে ছয়টা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস থাকবে বর্গাকার দ্বিপিরামিড। খেয়াল করো, বর্গক্ষেত্রের এই চার কোণায় চারটে, উপরে একটা নিচে একটা, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সাই 1 1, সাই 2 1, সাই 3 1, সাই 4 1, সাই 5 1, সাই 6 1। এই হচ্ছে sp3d2 সংকরিত সালফার পরমাণুর হাইব্রিড অরবিটালের কনফিগারেশন। এইবার এই 6টি হাইব্রিড অরবিটালের সাথে 6টি সমযোজী বন্ধন গঠন করবে 6টি ফসফরাস এসে। দেখো, এই সালফার বর্গক্ষেত্রের চার কোণায় চারটা ফ্লোরিন আসবে, এই 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 বর্গক্ষেত্রের উপর একটা, নিচে একটা। এখন আকারটা কেমন হবে দেখো, বর্গাকার। এই যে বর্গাকার দ্বিপিরামিড। এই সালফার কেন্দ্রীয় পরমাণু, বর্গক্ষেত্রের চার কোণায় চারটা ফ্লোরিন, উপরে একটা নিচে একটা। তাহলে বর্গক্ষেত্রের এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এই বর্গক্ষেত্রের এই কোণে একটা ফ্লোরিন, এই কোণে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, মাঝখানে সালফার, আর উপরে একটা নিচে একটা। তাহলে এই উপরে গম্বুজের মতো পিরামিড হবে, চারটা তল, নিচেও চারটা তল হবে। মসজিদ বা মন্দিরে দেখবা চূড়া থাকে না, সেখানে চারটে তল, চারটে কর্নার, একটা চূড়া থাকে, যেটাকে আমরা গম্বুজ বলি, পিরামিড বলি। তাহলে বর্গাকার দ্বিপিরামিড, তল কয়টা? উপরে চারটে, নিচে চারটে, সেজন্য বলা হয় অষ্টতলকীয়। বর্গাকার দ্বিপিরামিড বা অষ্টতলকীয়। বর্গাকার দ্বিপিরামিড বা অষ্টতলকীয়। তাহলে আমরা sp2, sp3, sp3d, sp3d2 পাঁচ ধরনের হাইব্রিডাইজেশন পড়লাম। যাদের যোজনী 2 sp2, যাদের যোজনী 3 যাদের যোজনী 2 sp, যাদের যোজনী 3 sp2, যাদের যোজনী 4 sp3। চারটা অরবিটাল সংকরিত হয়েছে, চারটাই বন্ধন হয়েছে, কোনো ব্যতিক্রম নেই। পাঁচটা অরবিটাল সংকরিত হয়েছে, পাঁচটাই সমযোজী বন্ধন গঠন হয়েছে, কোনো ব্যতিক্রম নেই। ছয়টা অরবিটাল সংকরিত হয়েছে, ছয়টাই বন্ধন গঠন হয়েছে, সুষম বর্গাকার দ্বিপিরামিড।
হাইব্রিডাইজেশনের যে প্যাটার্ন, অর্থাৎ sp হলে সরলরৈখিক, sp2 হলে ত্রিভুজ আকৃতির, sp3 হলে চতুস্তলকীয়, sp3d হলে ত্রিভুজীয় দ্বিপিরামিড, sp3d2 হলে বর্গাকার দ্বিপিরামিড। অর্থাৎ যে কয়টা অরবিটাল সংকরিত হয় সেই কয়টা বন্ধন যদি গঠিত হয় তাহলে আকারের কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু যদি সংকরণ হলো 4টে অরবিটাল কিন্তু বন্ধন হলো 3টে, আর একটা অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করলো না, তাহলে আকার চতুস্তলকীয় হবে না, আকার কিন্তু চেঞ্জ হবে তখন। তাহলে এখন আমরা এই ধরনের কয়েকটি হাইব্রিডাইজেশন দেখব। দেখো NH3, H2O, NH4 পজিটিভ, BF4 নেগেটিভ, BH4 নেগেটিভ। এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, 2d বলে কোনো অরবিটাল নেই। নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, তার যোজ্যতা স্তরে মোট 5টি ইলেকট্রন, কিন্তু বেজোড় আছে 3টি, বন্ধন 3টি হবে, সমস্যা নেই NH3, কিন্তু সংকরণ হবে কি, যোজ্যতা স্তরের কোনো অরবিটাল কিন্তু আমরা বাদ দেব না, sp3 সংকরণ হবে। তুমি বলতে পারো যে স্যার এখানে তো দুটো ইলেকট্রন, সংকরণের সাথে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, কোনো অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, 1টি থাকতে পারে, ইলেকট্রন নাও থাকতে পারে। সংকরণ হলো যোজ্যতা স্তরের অরবিটাল সমূহ মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার প্যাটার্ন হলো s বাদে সংকরণ হয় না, sp না হলে sp2 না হলে sp3 বাদ দিয়ে তুমি শুধু p3 সংকরণ ঘটাতে পারবে না। তাহলে যোজ্যতা স্তরের একটা s এবং 3টে p মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন নতুন 4টে অরবিটাল তৈরি করবে। যে অরবিটালের 3টেতে বেজোড় ইলেকট্রন আছে আর একটাতে ডাবল ইলেকট্রন আছে, ψ1, ψ2 1, ψ3 1, ψ4 1। এইবার এই হাইব্রিড অরবিটালের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু এসে NH3 গঠন করবে। তাহলে এই যে sp3 হাইব্রিড অরবিটালের বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন আছে, ওই অরবিটালটি বন্ধনে অংশগ্রহণ করেনি, মুক্ত জোড় ইলেকট্রন ওখানে রয়ে গেছে। তার মানে এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে 3টি বন্ধন গঠন করলো, আর এই যে এক জোড়া ইলেকট্রন এখানে রয়ে গেছে, এটা বন্ধন জোড়, এটাও বন্ধন জোড়, এটাও বন্ধন জোড়, 3টি বন্ধন হয়েছে, একটি অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করেনি।
তাহলে সংকরণ হয়েছে sp3, 4টে অরবিটাল সংকরিত হয়েছে কিন্তু বন্ধন হয়েছে 3টি। তাহলে আকার চতুস্তলকীয় হবে না, আকারের একটু বিকৃতি হবে। কেমন? তুমি মনে করো পৌরসভা থেকে একটা বাড়ির প্ল্যান পাস করালে, সেই বাড়ির প্ল্যানটি তুমি ইউ প্যাটার্নে পাস করালে এরকম। এই ইউ প্যাটার্নের একটি বাড়ি করার জন্য পৌরসভা তোমাকে অনুমতি দিল, বাড়ির ভিত তৈরি হলো, পৌরসভার তো লোকজন এসে দেখলো যে না ইউ প্যাটার্নে বাড়িটি তৈরি করছে, অনুমোদন দিয়ে দিল। কিন্তু ভিত পর্যন্ত ওঠার পর তুমি হিসাব করে দেখলে যে তোমার যে টাকা আছে তাতে পুরো বিল্ডিং তুমি কমপ্লিট করতে পারবে না। তাহলে তুমি এই এক পাশে বিল্ডিং তুললে না, এই পাশে তুমি রুমগুলো কমপ্লিট করলে, এই পাশে কিন্তু কোনো বিল্ডিং তুললে না। তো 1 বছর পরে পৌরসভার লোকজন এসে যারা ট্যাক্স ধার্য করে, তো ট্যাক্স ধার্য করার সময় এসে দেখে যে প্ল্যানের সাথে বাড়ি মিলছে না, প্ল্যান ইউ প্যাটার্নে অনুমোদন, কিন্তু বাড়িটা হয়ে গেছে এল প্যাটার্ন। এই যে এল প্যাটার্ন, এ পাশে কোনো বিল্ডিং ওঠেনি, ভিতির উপরে কোনো বিল্ডিং নেই। তাহলে দূর থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কি, বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে এটা এল প্যাটার্নের বাড়ি। ঠিক তেমনি এইখানে সংকরণ হয়েছে sp3 কিন্তু বন্ধন হয়েছে 3টে, তাহলে চতুস্তলকীয় না, অ্যামোনিয়ার আকার হবে ত্রিকোণীয় পিরামিড আকৃতির, এরকম ত্রিকোণীয় পিরামিড আকৃতির। বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে না। কেন? এই মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, এই মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। আবার এখানে কি বন্ধন জোড় পরস্পরকে বিকর্ষণ করে। আমরা জানি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। এখানে বিকর্ষণ করছে বন্ধন জোড়, এখানে বিকর্ষণ করছে বন্ধন জোড়। এইখানটায় মুক্ত জোড় বন্ধন জোড়। এই মুক্ত জোড় ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেনের একটা অরবিটালে আছে, সে কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেনি, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে বিকর্ষণ ক্ষমতাও বেশি। এই যোজ্যতা স্তরের 4 জোড়া ইলেকট্রন আছে, যার 3 জোড়া হলো বন্ধন জোড়, 1 জোড়া হলো মুক্ত জোড়। মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতা বেশি, তাই বন্ধন কোণ কমে 107 ডিগ্রি হবে। হওয়ার কথা ছিল কত? 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু বন্ধন কোণ হয়ে গেল 107 ডিগ্রি এবং আকার হলো ত্রিকোণীয় পিরামিড আকৃতির। এই যে বন্ধন কোণ হাইব্রিডাইজেশন অনুসারে 109.5 ডিগ্রি হওয়ার কথা, তো 107 ডিগ্রি কেন হলো ব্যাখ্যা করো, এই প্রশ্ন আসবে যখন। হাইব্রিডাইজেশন অনুসারে তুমি গঠন ব্যাখ্যা করলে কোণ কেন কমলো তার ব্যাখ্যা হলো VSEPR, এটা থিওরি, আমরা বলি ভ্যাসপার থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব। যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করবে। মিথেনের ক্ষেত্রে 4 জোড়াই ছিল বন্ধন জোড়, সমান বিকর্ষণ করেছিল। বন্ধন কোণ সুষম 109 ডিগ্রি 28 মিনিট, আকারও ছিল সুষম চতুস্তলকীয়, কিন্তু এটা চতুস্তলক থেকে বিকৃতি হয়ে ত্রিকোণীয় পিরামিড আকৃতির হলো। যদি কখনো এই বন্ধনটি গঠিত হয় তখন কিন্তু আকার আবার চতুস্তলকীয় হয়ে যাবে। তার মানে 1 বছর পরে বা 2 বছর পরে তোমার টাকা হলো, তুমি এপাশে আবার বিল্ডিং তুললে, ভিতির উপরে আবার তুমি ঘরগুলো রুমগুলো কমপ্লিট করলে, ওই বছর পৌরসভার লোকজন এসে দেখবে যে বাড়িটি গত বছর দেখে গেলাম এল প্যাটার্ন, এখন আবার ইউ প্যাটার্ন হয়ে গেল, অনুমোদন তো আগেই নিয়ে আসিল,
তার মানে sp3 সংকরণ তো আগেই হয়েছিল, কিন্তু এই অরবিটালে কোনো বন্ধন হয়নি। যদি এখানে বন্ধন হয়, তার মানে যদি H পজিটিভ আয়ন, তার ইলেকট্রন বিন্যাস 1s0, এইখানে যদি H পজিটিভ আয়ন আসে, এই যে H পজিটিভ, তাহলে তখন সন্নিবেশ বন্ধন হলো, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন H পজিটিভের এই যে s অরবিটালের সাথে শেয়ার করলো, নাইট্রোজেন ইলেকট্রন দাতা পরমাণু হিসেবে, আর H পজিটিভ কোনো ইলেকট্রন কোনো ইলেকট্রন যোগান না দিয়ে গ্রহিতা হিসেবে এই সন্নিবেশ সমযোজী বন্ধনটি গঠন করলো। রিধি, তোমার বইতে ফুল ফর্মটা লেখা আছে, নোটেও লেখা আছে। ভ্যালেন্স সেল লিখে নাও। ভ্যালেন্স সেল, ওই যে ভিতি ভ্যালেন্স, এসে সেল, ইতি ইলেকট্রন, পিতি পিআর, আরে হলো রিপালশন মানে বিকর্ষণ। রিপালশন মানে কি? বিকর্ষণ তত্ত্ব। ভ্যালেন্স সেল, ইলেকট্রন পেয়ার, রিপালশন থিওরি। একটুখানি ওয়েট করো। এবার আসো আমরা পানিরটা দেখি। দেখো পানিরটা, এটা তো হয়ে গেল অ্যামোনিয়া। এটা দেখি, এটার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন 1s2 2s2 2px2 2p-y-on 2p-z-on 2d বলে কোনো অরবিটাল নেই, তাহলে এখানেও সংকরণ হবে sp3। এখানে sp3 সংকরিত যে চারটে অরবিটাল তৈরি করবে, যার দুইটাতে জোড় ইলেকট্রন আছে ψ1 2 ψ2 2 ψ3 1 ψ4 1। এইবার দেখো, এই যে এইখানে একটা হাইড্রোজেন আসবে, এসে একটা সিগমা বন্ধন গঠন করবে। তাহলে এই যে অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু বন্ধন
গঠন করলো, আর এই যে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে অক্সিজেনের উপরে, আর এখানে কি বন্ধন জোড়, এখানে কি বন্ধন জোড়। কি গো এত এসএমএস কোথাতে আসছে? তাহলে এই যে এখানে বিকর্ষণ দেখো, মুক্ত জোড় বন্ধন জোড়, মুক্ত জোড় বন্ধন জোড়, বন্ধন জোড় বন্ধন জোড়, আর এইখানে হলো মুক্ত জোড় মুক্ত জোড়। তাহলে এইখানে দুই জোড়া মুক্ত, এদের বিকর্ষণ আরো বেশি। এখানে ছিল এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, আর এখানে কি দুই জোড়া। তাহলে এর কোণ আরো কমে যাবে, এর কোণ হবে 104.5 ডিগ্রি। এই বিকর্ষণের যে ক্রম সেটা দেখো, লোন পেয়ার, লোন পেয়ার সব থেকে বেশি বিকর্ষণ করে, তারপরে লোন পেয়ার, বন্ড পেয়ার, তারপরে সব থেকে কম বিকর্ষণ বন্ড পেয়ার, বন্ড পেয়ার। লোন পেয়ার, লোন পেয়ার মানে মুক্ত জোড় মুক্ত জোড়, এর বিকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি। মুক্ত জোড় ইলেকট্রন মানে ওই ইলেকট্রন কারোর সাথে শেয়ার করেনি, ওখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে মুক্ত জোড় বিকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি। তারপরে মুক্ত জোড় বন্ধন জোড়, সব থেকে কম বিকর্ষণ হলো বন্ধন জোড় বন্ধন জোড়। তাহলে এখানে বন্ধন কোণ আরো কমে গেল, 104.5 ডিগ্রি হলো, 104.5 ডিগ্রি। আর আকার হলো কি ভি আকৃতির অথবা কৌণিক আকৃতির। এরকম উল্টায় দিলে, উল্টায় যদি দাও তাহলে এটা ভি আকৃতির, সেই জন্য কোথাও বলা আছে ভি আকৃতির, আবার কোথাও বলা আছে যে কৌণিক আকৃতির। তাহলে এই NH3 H2O এদের হাইব্রিডাইজেশনে sp3 হাইব্রিডাইজেশন হলো, বন্ধন হলো তিনটে, এখানে sp3 হাইব্রিডাইজেশন হলো, বন্ধন হলো দুটো। তাহলে যে কয়টা অরবিটাল সংকরিত হবে সেই কয়টা বন্ধন হলে সুষম আকার হয়, আর যদি যে কয়টা অরবিটাল সংকরিত হয় বন্ধন তার থেকে কম হয়, মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়, তাহলে বিকর্ষণের ফলে বন্ধন কোণও পরিবর্তন হয়। আর যেহেতু কেন্দ্রীয় পরমাণুর সাথে চারটে বন্ধন হয়নি, তিনটে হয়েছিল ত্রিকোণীয় পিরামিডীয়, দুটো হয়েছে তাহলে কৌণিক আকৃতির বা ভি আকৃতির।
আরে সব পড়ে গেল এগুলো। আর দুটো আছে, এই দুটো দেখাই। দেখো BF4 নেগেটিভ, BH4 নেগেটিভ, খেয়াল করো। এইখানে তোমাকে নির্ধারণ করতে হবে, খেয়াল করো একটু। মোস্তফা আলী অর্থাৎ নোমান, তুমি এখন আসলে। এই যে বোরন, এর সাথে চারটে বন্ধন, চারটে ফ্লোরিন, নেগেটিভ চার্জ আছে। এটা একটা যৌগমূলক। যেমন এইখানে নেগেটিভ পজিটিভ চার্জ ছিল কার? কোন যৌগমূলকের মাথার উপরে চার্জ থাকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, এই পজিটিভ চার্জটি কার সেটা আগে নির্ধারণ করতে হবে। নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন পর্যায়সারণীর ডানের মৌল আর হাইড্রোজেন পর্যায়সারণীর বামের মৌল। পজিটিভ চার্জ হবে বামের মৌলের, তার মানে হাইড্রোজেন। নাইট্রোজেন হলো ডাইনের মৌল, এই পজিটিভ চার্জটা নাইট্রোজেনের না, কার? হাইড্রোজেনের। তাহলে এখানে তিনটি হলো হাইড্রোজেন পরমাণু আর একটি এসছে হাইড্রোজেন আয়ন। ওই যে যেটা দেখিয়েছিলাম, অ্যামোনিয়া তিনটে হাইড্রোজেন যুক্ত হয় সমযোজী বন্ধনে। অ্যামোনিয়াম আয়ন যখন হয় তাহলে একটা হাইড্রোজেন আয়ন সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়। তাহলে এখানে হাইড্রোজেন পজিটিভ আয়ন একটা, এই পজিটিভ চার্জটা হাইড্রোজেনের। কেন? পর্যায় সারণীর বামের মৌল হলো হাইড্রোজেন, পজিটিভ চার্জ হবে পর্যায় সারণীর বামের মৌলের। আর এখানে নেগেটিভ চার্জ, তা বোরন না ফ্লোরিনের? বোরন বামের মৌল আর ফ্লোরিন ডানের মৌল। তাহলে এই নেগেটিভ চার্জটি একটি ফ্লোরিন পরমাণুর, আর তিনটে ফ্লোরিন চার্জ নিরপেক্ষ পরমাণু, আর একটি ফ্লোরিন হলো ফ্লোরাইড আয়ন। তাহলে এখানে এই বোরনের সাথে তিনটে ফ্লোরিন আর একটা হলো ফ্লোরাইড। এই তাহলে কেন্দ্রীয় পরমাণু বোরন, তার ইলেকট্রন বিন্যাস 1s2, উত্তেজিত অবস্থায় 2s1, 2px1, 2py1, 2pz0, সংকরণ হবে sp3। আবারও তুমি কনফিউজ হবে, স্যার এখানে তো ইলেকট্রন নেই। ইলেকট্রনের সাথে সংকরণের কোনো সম্পর্ক নেই। সংকরণ হয় যোজ্যতা স্তরের অরবিটাল সমূহ, সেখানে একটা ইলেকট্রনও থাকতে পারে, দুটো ইলেকট্রনও থাকতে পারে, ইলেকট্রন নাও থাকতে পারে। ইলেকট্রনের সাথে সম্পর্ক হলো বন্ধনের। এখানে তো বলেই দিয়েছি তিনটে ফ্লোরিন পরমাণু, এরা সমযোজী বন্ধন গঠন করবে তিনটে বেজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে। আর এখানে ইলেকট্রন নেই, কিন্তু এই যে ফ্লোরাইড আছে এর তো অষ্টক পূরণ, এই ফ্লোরাইড এসে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে সংকরিত চারটি অরবিটাল এই ψ1, ψ2, ψ3, ψ40। এবার কিভাবে বন্ধন হবে দেখো, এই যে এইখানে আসবে ফ্লোরিন পরমাণু, সমযোজী বন্ধন গঠন করবে শেয়ার করে, একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন ফ্লোরিনের। আর এইখানে আসবে হলো ফ্লোরাইড আয়ন, এই যে দুটো ইলেকট্রন আছে এই ফ্লোরাইড দিয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধন এটা। তাহলে এই যে BF4 নেগেটিভ চতুস্তলকীয় ব্রোন টেট্রাফ্লোরাইড, এই যে নেগেটিভ চার্জ, এটা চতুস্তলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এইবার আসো এইটা BH4 নেগেটিভ, এই নেগেটিভ চার্জটা কার?
এই নেগেটিভ চার্জটা কার? হাইড্রোজেন পজিশনের বামের মৌল, বোরন হলো ডাইনের মৌল, তাহলে নেগেটিভ চার্জটা বোরনের। এখানে চারটে হাইড্রোজেন পরমাণু, এই নেগেটিভ চার্জটি বোরন পরমাণুর, অর্থাৎ BH4 নেগেটিভ। এখানে ব্রোন হলো নেগেটিভ, তার সাথে চারটে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাহলে নেগেটিভ ব্রোন উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে এই যে sp3 সংকরিত, প্রত্যেকটি অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, বি নেগেটিভ, আর আগেটা ছিল শুধু বি। এবার এটা সেই ψ1 ψ2 ψ3 ψ4। এবার এখানে আসবে একটি হাইড্রোজেন, এখানে আসবে একটি হাইড্রোজেন, এখানেও আসবে একটি হাইড্রোজেন, এখানেও আসবে একটি হাইড্রোজেন। তার মানে ব্রোনের সাথে, ব্রোন নেগেটিভের সাথে এই যে চারটে হাইড্রোজেন এসে যুক্ত হলো, এটা কিন্তু ব্রোন কিন্তু নেগেটিভ, এই নেগেটিভ ব্রোনের ইলেকট্রন বিন্যাস। তাহলে টোটাল এটা একটা যৌগমূলক, যার মাথার উপরে নেগেটিভ চার্জ থাকবে, আকার হবে চতুস্তলকীয়। যেহেতু এখানে চারটেই বন্ধন জোড় ইলেকট্রন, আকার হবে চতুস্তলকীয়। তাহলে আমরা যেটা পড়লাম, মনোযোগ সহকারে ক্লাসটা আরেকবার দেখবে এবং আমি যেটা যেটা পড়তে বলছি ঠিক সেটা আরেকবার পড়বে। দেখো কোনগুলো হলো আজকে। আজকে যেটা হলো, আজকে হলো 19-এর সব হয়ে গেল। আজকে 19, 18 তো আগের দিন হয়েছে, 18 19 পড়া। দীপ্র কি বললে? স্যার বোরনের চার্জ নেগেটিভ কেন, একবার রিপিট করেন। এতক্ষণ বললাম BH4 নেগেটিভ, এই নেগেটিভ চার্জটা কার? ব্রোন না হাইড্রোজেনের? পর্যায় সারণীর বামের মৌল পজিটিভ আর ডানের মৌল হবে নেগেটিভ। তো ব্রোন তো বামের মৌল, সরি হাইড্রোজেন বামের মৌল, বোরন হলো ডাইনের মৌল, এই নেগেটিভ চার্জটি বোরনের। আর এখানে দেখো ব্রোন আর ফ্লোরিন, ব্রোন বামের মৌল আর ফ্লোরিন ডানের মৌল, তাহলে ফ্লোরিন হবে নেগেটিভ। একটা যৌগমূলক যখন গঠন হয়, অনেকগুলো পরমাণু থাকে, একটা নেগেটিভ চার্জ থাকলো, ওই নেগেটিভ চার্জটি কার হবে? ওই পরমাণুগুলোর মধ্যে যে পরমাণুটি পর্যায় সারণীর সর্বডাইনে। তো এইখানে বোরন আর হাইড্রোজেনের মধ্যে ডাইনে তো বোরন, তো নেগেটিভ হবে বোরনের। পড়া কোনগুলো?